দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব পুরো খবর। ফারুক আহমেদের বদলে বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্বে থাকবেন অক্টোবরের বিসিবি নির্বাচন পর্যন্ত। ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান বলে জানিয়েছেন এই নয়া সভাপতি। পরিবর্তন আনতে চান অনেক কিছুতেই। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এবার সেই গুঞ্জন সত্যি প্রমাণ করে বিসিবির ১৬তম সভাপতি হিসেবে ক্রিকেট বোর্ডের মসনদে বসলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শুক্রবার বিকালে হঠাৎ করে বোর্ড সভা ডাকে বিসিবি। বিকালে মাহবুব আনাম, ফাহিম সিনহা, আকরাম খান থেকে শুরু করে সবাই যোগ দিতে একে একে বিসিবিতে আসেন পরিচালকরা, আর ভার্চুয়ালি যোগ দেন নাজমুল আবেদিন ফাহিম। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালকের মনোনয়নপত্র পান আমিনুল ইসলাম বুলবুল। মনোনয়নপত্র পাওয়ার কিছুক্ষণ পরই ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে বিসিবিতে আসেন। দায়িত্ব নেয়ার পর বিসিবি নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশ্বাস করি যে 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশের সবাই ক্রিকেট খেলে। মাত্র 3 মাসের জন্য ক্রিকেট বোর্ডে আসলেও ক্রিকেট উন্নয়নের টি-20 ইনিংস খেলতে চান বুলবুল। আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এছাড়া রুট লেভেলের ক্রিকেটারদের জন্য উন্নত মানের সুযোগ সুবিধা তৈরি করার কথাও জানান নতুন সভাপতি। ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। বিসিবির 16তম সভাপতি হলেন সাবেক টাইগার এই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আর এর আগে আরও 15 জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। এক নজরে দেখে নেওয়া যাক আগে কারা ছিলেন দেশের ক্রিকেটের প্রধান কর্তা। কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম বুলবুল। মাঠের ক্রিকেটে সেরা সাফল্য আনতেই একাধিক পরিকল্পনা নিয়ে রেখেছেন তিনি। দেশের 16তম সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে সাধারণ মানুষ। 3 মাসের জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তবে এই পদে সর্বপ্রথম দায়িত্ব পান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী। 4 বছরের জন্য সেই দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় ব্যক্তি এস হুদা, তারও মেয়াদকাল 5 বছরের অধিক। মুজিবুর রহমান বিসিবির তৃতীয় সভাপতি। এরপর পালাক্রমে কে.জেড ইসলাম, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী বাহাউদ্দিন আহমেদ, আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানরাও দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। রাজনীতির পট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন আসে বোর্ডেও। সাবের হোসেন চৌধুরী, এম আকমল হোসেন, আলী আসগর লবি, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, আহমা মোস্তফা কামালরা। তবে দীর্ঘ সময়ের জন্য এই পদে অধীনস্থ ছিলেন নাজমুল হাসান পাপন। 2013-14 সাল থেকে 11 বছর তিনি এই দায়িত্ব সামলান। 5 আগস্টের পর এই দায়িত্বে আসেন ফারুক আহমেদ। নানা ঘটনার মধ্য দিয়ে 9 মাসে শেষ হয় তার যাত্রা। এনএসসির কোটা থেকে বহিষ্কৃত হয় একমাত্র সভাপতিও তিনি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই নির্বাচন চান না বলেই বিদেশিদের কাছে বিএনপিকে তুলে ধরেছেন নেতিবাচকভাবে। এমনই অভিযোগ দলটির জ্যেষ্ঠ নেতাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। নেতারা জানান, দেশ গণতন্ত্রহীন, তাই এখনও অধরা ভোটের অধিকার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাকে দেশ হারিয়েছে ঘাতকের বুলেটে। প্রথম জানাজা ও দাফন থেকে মাঝে পেরিয়েছে 44টি বছর। গেল 1.5 দশকের স্বৈরশাসনে প্রতিবন্ধকতা ছিল স্মরণে, কিন্তু জাতীয়তাবাদ আদর্শ ধারণকারীদের শ্রদ্ধা আর ভালোবাসায় কমতি আসেনি এক বিন্দুও। বেদনা বিধুর শুক্রবার ছিল সেদিনের মতোই বৃষ্টিমুখর। তবুও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলের স্রোত জিয়া উদ্যান অভিমুখে। ফুলে ফুলে ভরে ওঠে জিয়াউর রহমানের সমাধি। নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রিয় নেতাকে পরপরে ভালো রাখার প্রার্থনায় হাজারো হাত ওঠে সৃষ্টিকর্তার কাছে। আগামী দিনের প্রজন্মের কি আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করার
যেই চিন্তা ভাবনা শহীদ জিয়া শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় বেগম জিয়া সেটা অক্ষুণ্ণ রেখেছেন। একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদ আসে শাহাদত বার্ষিকীর নানান কর্মসূচিতে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস। উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। এদিকে শাহাদত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্যরা জানান, নির্বাচন নিয়ে বিএনপিকে অনর্থক দোষারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নেতারা। যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে, আলাপ করেছে, যে সমস্ত সময় উনি আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য সমস্ত দলকে, সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবতে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন নিয়ে বিএনপির অনড় অবস্থান জানান দলের নেতারা। অন্যথায় জনগণই ভোট আদায় করবে বলে মন্তব্য তাদের। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। ব্যাংক ও কোষাগার খালি করে পালিয়েছে আওয়ামী লীগ। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় সভায় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ধসে পড়া অর্থনীতি সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এর আগে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সই হয় 6টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি। এতে বাংলাদেশকে প্রায় $1 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে জাপান। টোকিও থেকে আরও জানাচ্ছেন মারুফা রহমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনূস ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি বেশি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক ও চুক্তি হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। এরপর ডক্টর ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3-0 তত্ত্ব সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। Globally, if you think, total global wealth is in the hands of few people. সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সম্প্রতি রেমিটেন্সের প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদান স্মরণ করেন তিনি। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, তাই ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। প্রবাসীদের দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, টোকিও, জাপান। জুলাই অভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয়, এটি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গত 16 বছরের অন্যায় অনিয়ম আর চলতে দেয়া যাবে না। শুক্রবার গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেছেন। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। সর্বস্তরের জনগণের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ, বোনারপাড়া, কালীরবাজার ও গাইবান্ধা পৌর পার্কে অনুষ্ঠিত এসব পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার গড়া নতুন দলের গণসংযোগ ও কেন্দ্রীয় নেতাদের আগমনে খুশি স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। আপনারাই বলুন, স্বাধীনতার এই 53 বছরে আপনারা কি কিছু পেয়েছেন? যেহেতু ছাত্ররা নেমেছে এবং 17 বছরের এই ফ্যাসিস্টকে পর্যন্ত হটিয়ে ফেলেছে, আজকে আমাদের এখানে সার্জিস আলম আছে। আমরা চাই এইসব পাঁচটা কোন সংসদ সদস্য যেন না হতে পারে, দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে, গাইবান্ধার উন্নয়নে কাজ করতে পারে। এ সময় সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কারো দাসত্ব করবে না। জুলাই গণ অভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। কারণ আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা যদি কোনো একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোন একজন ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায়, আপনাদের কথা বলতে চায়, আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, তারা আর সামনে আসতে পারবে না। এনসিপি সবসময় গাইবান্ধার মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সংগঠক তারিকুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর মিঠাপুকুর মহাসড়কের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল টেন্ডার পায় সেনা কল্যাণ সংস্থা। ক্র্যাব বহনকারী দুটি ট্রাক গন্তব্যে যাওয়ার সময় গতি রোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারিকুল সহ তারই অনুসারীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাতে নাতে আটক করে সেনা সদস্যরা। পরে পার্বতীপুর মডেল থানায় তাকে সোপর্দ করা হয়। সীমান্তে বেড়েছে ভারতের পুশিন। চলতি মাসে হাজার ছাড়িয়েছে অনুপ্রবেশকারীর সংখ্যা। স্থানীয় বিজিবির বাধায় কোনো সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো গেলেও অন্য সীমান্তে তা বেড়েই চলেছে। যাচাই বাছাই ছাড়া এভাবে অনুপ্রবেশ নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। জোর করে এভাবে অন্য দেশে মানুষকে ঠেলে দেয়া সীমান্ত আইন লঙ্ঘন বলেও মনে করছেন তারা। বিস্তারিত মাসুদ আল আবনির প্রতিবেদনে। মৌলভীবাজারের 3টি সীমান্ত দিয়ে আরও 29 জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এমন চিত্র এখন প্রতিদিনকার। বাংলাদেশি ট্যাগ দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়েই চলছে ভারতের এই অবিরাম পুশিন। শিশু, নারী, পুরুষ, বয়োজ্যেষ্ঠ ছাড় পাচ্ছেন না কেউই। যাদের জোর করে ঠেলে পাঠানো হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক যেমন রয়েছেন, তেমনি আছেন রোহিঙ্গা শরণার্থী ও পরিচয় না জানা অনেকেই। বিজিবির তথ্য বলছে, গত 6 মে থেকে এখন পর্যন্ত 1028 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারত। এছাড়া 78 জনকে পুশিনের তথ্য দিচ্ছে কোস্টগার্ড। যাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়িয়া এলাকা দিয়ে। পুশিনের শিকার ব্যক্তিরা অমানসিক নির্যাতনের অভিযোগ জানাচ্ছেন। আমাকে মারধর করে, কত কারণে 3 জনকে মারিয়ে মনে করে নিয়ে আসছেন। ওই পাহাড়কে পার করে দিয়েছে বাংলাদেশে দিয়ে আমার নদীর ধারে ফেলে দিছে। কোন দেশের সীমান্ত রক্ষা বাহিনী প্রতিবেশী দেশে জোর করে কাউকে ঠেলে পাঠিয়ে দিলে আন্তর্জাতিক আইনে তাকে পুশিন বলা হয়। এই ব্যক্তিদের নাগরিকত্ব বা বসবাসের বৈধতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে এভাবে ঠেলে পাঠিয়ে দেয়া আন্তর্জাতিক অভিবাসন ও মানবাধিকার আইন অনুযায়ী বিতর্কিত এবং অনেক ক্ষেত্রেই অবৈধ। এ ধরনের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। কূটনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা ঝুঁকি, অবশ্যই ঝুঁকি। এই কারণে যে কারা এখানে আসছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। কোন দেশে কাউকে ফেরত পাঠাতে হলে তার সুনির্দিষ্ট পন্থা আছে। অনেক দেশই তা অনুসরণ করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই পন্থা মানছে না ভারত। আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। এমন অবস্থায় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক।
আমাদের সর্বোপরি সব পন্থায় এটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করা উচিত। সেখানে আমাদের যে সজাগ দৃষ্টি আছে বা পাহারা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত আমাদের কূটনৈতিক যে পন্থা আছে সেখানে ভারতের কাছে জোরালো ভাষায় প্রতিবাদ জানাতে হবে। তাদেরকে যে আইনসিদ্ধ যে পথ আছে সেই পথে তাদেরকে পাঠাতে হবে। পুশিনটা কোনো পন্থা নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে যথাযথ প্রক্রিয়া না মেনে পুশিন করায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে, যেখানে প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে মৌখিক ও লিখিতভাবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। 2 দিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর মানুষ। জলাবদ্ধতায় তলিয়ে গেছে নিউ মার্কেট, মিরপুর, মালিবাগ সহ নগরের বিভিন্ন এলাকা। দোকানে পানি প্রবেশ করায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তারা বলছেন উন্নয়ন রূপ নিয়েছে ভোগান্তিতে। টেকসই উন্নয়ন চান তারা। আর এদিকে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও 2 দিন। প্রথম দেখায় এ ঢেউ কোনো সাগর বা নদীর তীর মনে হলেও এটি রাজধানীর অন্যতম ব্যস্ত নিউ মার্কেট এলাকার চিত্র। গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীতে টানা বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা আরো বাড়ে, আর ভারী বর্ষণেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজটের। এরকম কোন রকম বৃষ্টি হলে পানি হয়ে যায়, আমরা কি করব ভাই? আমাদের তো লস। সারা দিন দোকান করতে পারি না, এখন তো আজকে আবার খুলছি, তো পানি টানে না। ভোর রাতে বৃষ্টি কিছুটা কমলেও শুক্রবার সকাল থেকেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। যানজট আর জমে থাকা কাদা পানি পেরিয়ে সবাইকে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ইনকাম যদি ঠিক মতন থাকে, সবাই ফ্যামিলি সকালে চলতে পারবে। ইনকাম না থাকলে ফ্যামিলিও কষ্ট করবো, আমরাও কষ্ট করবো। পাঁচশো এলাকায় এরকম পানি পেয়ে গেছে, নিউ মার্কেটের আশপাশ, যেমন গাছিয়া। একই চিত্র রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, কালশী সহ নগরের বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মাঝে মধ্যেই বিকল হচ্ছে গাড়ি। বন্ধ হয়ে যাচ্ছে সিএনজির মতো ছোট যানও। বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে আমাদের চলাফেরা, হাঁটা চলাচলা। এটা একদম সমাধান চাই, বা যাতে ওই লাইনটা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, যাতে পানি যাতে বৃষ্টি আসার সাথে সাথে যাতে পানি পরিষ্কার হয়ে যায়। এদিকে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। আর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দেশ জুড়ে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইলে পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো বা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু না, আমাদের বেশিরভাগ অঞ্চলে অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর ও নৌ বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাজধানীর এই ভোগান্তি কমাতে বারবার চেষ্টা করা হয়েছে। নগরবাসী বলছেন সেসব উন্নয়ন মূলত ভোগান্তিতে রূপ নিয়েছে। তারা চান টেকসই উন্নয়ন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত 10টি জেলার বিভিন্ন এলাকা। উপকূলে বেশ কটি বাঁধ ভেঙে গেছে, ডুবে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে অনেক মাছের ঘের। ফসলেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আর এদিকে কক্সবাজারের মহেশখালীতে পানিতে ডুবে ও বজ্রপাতে 2 জন প্রাণ হারিয়েছেন। নৌ সমুদ্র বন্দরে জারি করা হয়েছে সতর্কতা সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া হালকা ও ভারী বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া বইছে। জোয়ারে নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া। এদিকে গলাচিপার পানপট্টি এলাকায় একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। এছাড়া চাইলতেবনিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে পুরো চাইলতেবনিয়া ইউনিয়ন ও চর আন্ডা গ্রামের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে লাগোয়া সি বিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ধসে পড়েছে পানিবন্দী হাজারো পরিবার। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। আপনার বাড়িঘর ঘরে এক পরিমাণ পানি হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ভোলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। স্থানীয়রা জানান লালমোহন উপজেলার একটি বাঁধ ভেঙে মেঘনার পানি প্রবেশ করে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী।
সকাল থেকে পুরো দমসে আর কি তাণ্ডব চালাইতেছে এবং এই অবস্থায় পরিণত হয়েছে। মন যদি থাকে তাহলে কালকের ভিতরে বেরি ছুটটা যাবো, বেরি ছুটটা গেলে ভোলা শহর ডুবে যাবো। কক্সবাজার উপকূলে দমকা হাওয়া ও টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মহেশখালী ও কুতুবদিয়ার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও কৃষিজমি। কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এবং চক্রিয়ার বর্জ্যপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরগুনা, পিরোজপুর, বরিশাল, সিলেট সহ দেশের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। স্থলগভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে এখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।